হ্যালো বন্ধুরা, আমার নাম সুচিত্রা দেবী। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলব সেটি আমার দেওর রাকেশকে নিয়ে। আমার দেওরটা অনেক কিউট ছিল। সে আমার কথা সবসময় মানত। রাকেশ দেখতে সুদর্শন এবং তার কথাবার্তা খুবই আন্তরিক। তার হাসি এবং বন্ধুত্বপূর্ণ স্বভাব সবার মন জয় করে। আমাদের বিয়ে পারিবারিকভাবেই হয়েছিল। আমার স্বামী হিতেশ একজন ব্যবসায়ী এবং তিনি তার কাজের জন্য প্রায়ই বাইরে থাকতেন। আর ফলশ্রুতিতে আমার দাও রাকেশের সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। অতঃপর একদিন যা ঘটল বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি তোমরা আমার পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যায়। বন্ধুরা, আমার বিয়ের পর নতুন পরিবেশে এসে প্রথম একটু একা লাগলেও আমার শ্বশুরবাড়ির সবাই, বিশেষ করে রাকেশ, আমাকে খুব দ্রুত আপন করে নিয়েছিল। তাদের ভালোবাসা এবং সমর্থনে আমি কখনোই বুঝতে পারিনি যে আমি নতুন কোনো পরিবারে এসেছি। হিতেশের ব্যবসার কারণে তিনি মাসের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। এই সময় আমি প্রায় একা থাকতাম, কিন্তু রাকেশ সব সময় আমার পাশে থাকত। সে আমার সঙ্গে গল্প করত, আমার পছন্দের বিষয়গুলো নিয়ে আলোচনা করত, এমনকি মাঝে মধ্যে আমার জন্য আমার প্রিয় খাবারও নিয়ে আসত। তার এই বন্ধুত্বপূর্ণ আচরণ আমার মনকে সান্ত্বনা দিত। আমি তাকে আমার ছোট ভাইয়ের মতোই দেখতাম এবং তার প্রতি আমার স্নেহ ছিল অকৃত্রিম। আমাদের বয়সের পার্থক্য খুব বেশি ছিল না, মাত্র কয়েক বছরের। তাই আমাদের মধ্যে একটা সহজ এবং স্বাভাবিক বন্ধুত্ব গড়ে উঠেছে। আমরা একসঙ্গে সিনেমা দেখতাম, বই পড়তাম, এমনকি মাঝে মধ্যে রান্নাঘরে একসঙ্গে রান্নাও করতাম। আমাদের এই সম্পর্ককে ইতিবাচকভাবেই দেখতেন। তিনি বলতেন, যখন আমি বাড়িতে থাকি না, রাকেশ তোমার খেয়াল রাখে। এটা আমার জন্য অনেক স্বস্তির। তার কথায় আমারও মনে হতো আমাদের এই সম্পর্কে কোনো অস্বাভাবিকতা নেই। তবে সময়ের সাথে সাথে রাকেশের কিছু আচরণ আমার কাছে একটু অস্বাভাবিক লাগতে শুরু করে। সে মাঝে মধ্যে আমার প্রতি খুব বেশি মনোযোগ দিত। যেমন আমার পছন্দের রং, ফুল বা আমার মন খারাপের কারণগুলো নিয়ে অতিরিক্ত খেয়াল রাখত। এই বিষয়গুলো আমাকে একদিকে যেমন খুশি করত, তেমনি মনে একটা অস্থিতি তৈরি করত। আমি ভাবতাম হয়তো আমি বেশি ভেবে ফেলছি। হিতেশ বাড়িতে না থাকার কারণে হয়তো আমার মনে নানারকম চিন্তা আসছে। আমি নিজেকে বোঝাতাম যে রাকেশ আমাকে তার দিদির মতোই সম্মান করে এবং তার আচরণ শুধুই বন্ধুত্বপূর্ণ। কিন্তু কিছু ঘটনা আমার মনে প্রশ্ন তৈরি করতে শুরু করে। রাকেশের কথাবার্তায় মাঝে মধ্যে এমন কিছু ইঙ্গিত থাকত যা আমাকে ভাবিয়ে তুলত। তার কথার মধ্যে একটা গভীরতা থাকত যা শুধু বন্ধুত্বের সীমার মধ্যে থাকত না। আমি তার সঙ্গে কথা বলার সময় মাঝে মাঝে অস্বস্তি বোধ করতাম। আমার মনে হতো সে যেন আমার মনের ভিতরে চিন্তাগুলো বোঝার চেষ্টা করছে। আমি হিতেশকে খুব ভালোবাসতাম এবং আমাদের পারিবারিক সম্পর্কে কোনো সমস্যা হোক তা আমি কখনোই চাইতাম না। রাকেশের এই আচরণ আমার মনে একটা দ্বিধা তৈরি করেছিল। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতি আমি কিভাবে সামলাব। তার সঙ্গে সরাসরি কথা বলার সাহসও আমার ছিল না, কারণ আমি ভয় পেতাম যে যদি আমার ধারণা ভুল হয় তাহলে আমাদের এই সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আমাদের সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই একদিন এক ঘটনা ঘটল যা আমার মনের দ্বিধাকে আরও বাড়িয়ে দিল। সেদিন ছিল এক ঝড় বৃষ্টির রাত। আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, সাথে প্রচণ্ড বজ্রপাত। বাড়িতে সেদিন আমার শ্বশুর শাশুড়ি এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন, আর হিতেশ ব্যবসার কাজে শহরের বাইরে ছিল। বাড়িতে ছিলাম শুধু আমি আর রাকেশ। আমি ছোটবেলা থেকেই বজ্রপাতের শব্দে খুব ভয় পেতাম। সে রাতেও ডার ব্যতিক্রম হল না। রাত যত গভীর হচ্ছিল, ঝড়ের তীব্রতা ততবার ছিল। প্রতিটি বজ্রপাতের শব্দে আমার বুকটা কেঁপে উঠছিল। আমি নিজের ঘরে একা একা ভয়ে জড়সড় হয়ে বসেছিলাম। এক সময় ভয়টা এতটাই বেড়ে গেল যে আমার পক্ষে আর একা থাকা সম্ভব হচ্ছিল না। আমি অনেক দ্বিধা নিয়ে শেষ পর্যন্ত রাকেশের ঘরের দিকে এগিয়ে গেলাম। তার ঘরের দরজায় হালকা টোকা দিতেই সে দরজা খুলে দিল। আমাকে ওই অবস্থায় দেখে সে কিছুটা অবাক হল, কিন্তু পরক্ষণেই তার মুখের চিন্তার ছাপ ফুটে উঠল। আমি কিছুটা ইতস্তত করে তাকে বললাম, আমার খুব ভয় করছে, আমি একা থাকতে পারছি না। আমার কথা শুনে রাকেশ মৃদু হাসল, বলল, আরে ভাবি, এতে ভয় পাওয়ার কি আছে, তুমি ভেতরে এসে বসো। আমি তার ঘরে গিয়ে বসলাম। সে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এলো। তার স্বাভাবিক আচরণ দেখে আমার ভয়টা কিছুটা কমল। সে আমার সাথে গল্প শুরু করল যাতে আমার মনটা অন্যদিকে থাকে। আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, ছোটবেলার গল্প, কলেজের গল্প, নানা রকম মজার কথা। তার কথা বলার ভঙ্গিটা এতটাই স্বাভাবিক
আর আন্তরিক যে আমি ভুলেই গিয়েছিলাম যে বাইরে কতটা ঝড় হচ্ছে, কিন্তু গল্পের মাঝে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, সে বারবার আমার দিকে একটু বেশি মনোযোগ দিয়ে তাকাচ্ছিল। সেই দৃষ্টিতে ছিল এক ধরনের আন্তরিকতা যা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলছিল। আমি তার এই চাহনিটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। এক সময় আমি আর থাকতে না পেরে তাকে জিজ্ঞেসই করে ফেললাম, কি দেখছো আমার দিকে এমন করে তাকিয়ে? আমার প্রশ্নে সে যেন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি, আমি শুধু ভাবছিলাম তুমি এত ভয় পাচ্ছিলে। এখন একটু শান্ত হয়েছ কি না? তুমি আমার দিদির মতো, তোমার খেয়াল রাখা আমার দায়িত্ব। তার এ কথা আমার কানে কিছুটা অস্বাভাবিক লাগল। আমি নিশ্চিত ছিলাম না এটা শুধুই ভাইয়ের মতো যত্ন নাকি অন্য কিছু। আমি তার কথার কোনো উত্তর দিতে পারলাম না। শুধু বললাম, অনেক রাত হয়েছে, ঝড় বৃষ্টিও কমে এসেছে, এবার আমি নিজের ঘরে যাই। এই বলে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। কিন্তু সেদিনের রাতটা আমার ঘুম এল না। রাকেশেরই আন্তরিক চাহনি আর তার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমার মনে হচ্ছিল রাকেশ হয়তো আমার প্রতি একটু বেশি যত্নশীল হয়ে পড়ছে। আমার স্বামীর অনুপস্থিতিতে সে হয়তো আমার কাছাকাছি থাকার চেষ্টা করছে। এই ভাবনাটা আমাকে অস্থির করে তুলল। আমি কিছুতেই মন থেকেই চিন্তাটা দূর করতে পারছিলাম না। আমি কি তাহলে ভুল ভাবছি, নাকি আমার অনুমানই সত্যি? এই প্রশ্নগুলো আমাকে আরও বিভ্রান্ত করছিল। পরের দিন সকাল থেকে আমি রাকেশকে কিছুটা এড়িয়ে চলার চেষ্টা করতে লাগলাম। আমি চাইছিলাম না আমাদের মধ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যা আমাদের পারিবারিক সম্পর্কের পবিত্রতাকে নষ্ট করে দেয়া। কিন্তু রাকেশ যেন আমার এই পরিবর্তনটা বুঝতে পারল। সে বারবার আমার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি কোনো না কোনো অজুহাতে তাকে এড়িয়ে যাচ্ছিলাম। আমার এই আচরণে সে যে কষ্ট পাচ্ছিল তা আমি তার মুখ দেখেই বুঝতে পারছিলাম, কিন্তু আমার আর কিছুই করার ছিল না। ঝড় বৃষ্টির রাতের সেই ঘটনার পর থেকে আমি ইচ্ছাকৃতভাবে রাকেশকে এড়িয়ে চলতে শুরু করি। আমি তার সাথে আগের মতো সহজভাবে কথা বলতে পারছিলাম না। আমার মনের ভেতর একটা অজানা অস্বস্তি কাজ করছিল। আমার মনে হচ্ছিল আমি যদি তার সাথে খুব বেশি ঘনিষ্ঠ হই তাহলে হয়তো পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমি আমার স্বামী এবং আমার সংসারকে কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলতে চাইনি। তাই আমি নিজের চারপাশে একটা অদৃশ্য দূরত্ব তৈরি করে নিয়েছিলাম। আমার এই পরিবর্তনটা রাকেশের চোখ এড়ায়নি। সে হয়তো বুঝতে পারছিল যে আমি তাকে এড়িয়ে চলছি, কিন্তু তার কারণটা সে খুঁজে পাচ্ছিল না। সে বেশ কয়েকবার আমার সাথে একা কথা বলার চেষ্টা করেছে। আমার মন খারাপের কারণ জানতে চেয়েছে, কিন্তু আমি প্রতিবারই কোনো না কোনো অজুহাত দিয়ে তাকে এড়িয়ে গেছি। আমার এই ব্যবহারে সে যে কষ্ট পাচ্ছিল তা আমি তার ম্লান মুখটা দেখলেই বুঝতে পারতাম। আমারও খুব খারাপ লাগত, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। একদিন সন্ধেবেলায় বাড়িতে আর কেউ ছিল না। আমি রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করছিলাম। হঠাৎ রাকেশ আমার পেছনে এসে দাঁড়াল। আমি তার উপস্থিতি টের পেয়ে কিছুটা চমকে উঠলাম। সে খুব শান্ত গলায় আমাকে বলল, ভাবি, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? তার সরাসরি প্রশ্নে আমি কি উত্তর দেবতা ভেবে পেলাম না। আমি বললাম, না তো, কেন এমন মনে হচ্ছে তোমার? সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার সাথে আগের মতো কথা বলছো না। আমি কি কোনো ভুল করেছি? যদি করে থাকি তাহলে দয়া করে আমাকে বলো। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তার গলার স্বরে এতটাই আন্তরিকতা ছিল যে আমার মনটা নরম হয়ে গেল। আমি তার দিকে ফিরে তাকালাম। তার চোখে ছিল এক রাশ প্রশ্ন আর অভিমান। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, নারকেশ, তুমি কোনো ভুল করনি। আসলে আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, তাই হয়তো তোমার সাথে ঠিকমতো কথা বলতে পারছি না। আমার এই অজুহাত সে বিশ্বাস করল কিনা আমি জানি না, কিন্তু সে আর কিছু বলল না। শুধু বলল, নিজের শরীরের যত্ন নিয়ে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকতে দ্বিধা করো না। এই বলে সে নিজের ঘরের দিকে চলে গেল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আমার মনে একটা অপরাধবোধ জাগল। আমি বুঝতে পারছিলাম আমি একজন ভালো মানুষকে অকারণে কষ্ট দিচ্ছি, কিন্তু আমার মনের ভেতরের অস্বস্তি আমি কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি যদি এখন খুব বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ি তাহলে হয়তো ভবিষ্যতে আমাকে এর জন্য পস্তাতে হবে। তাই আমি দেহ থাকার সিদ্ধান্ত নিলাম, কিন্তু পরিস্থিতি যেন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। রাকেশ আমার সাথে কথা বলার জন্য, আমার পাশে থাকার জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করতে লাগল। সে আমার পছন্দের বই কিনে আনত, আমার প্রিয় ব্যান্ডের গান ডাউনলোড করে পেন ড্রাইভে ভরে দিত। এমনকি আমার বাগানের পরিচর্যাও সে নিজে থেকেই করত। তারই ছোট ছোট যত্নগুলো আমার মনকে স্পর্শ করলেও আমি বাইরে থেকে নিজেকে দূরে রাখতাম।
আমার মনের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। একদিকে ছিল আমার সংসার আর আমার স্বামীর প্রতি আমার দায়বদ্ধতা, আর অন্যদিকে ছিল রাকেশের প্রতি আমার স্নেহ আর তার জন্য আমার খারাপ লাগা। আমি বুঝতে পারছিলাম না কোনো পথটা আমার জন্য সঠিক। আমি কি রাকেশের সাথে খোলামেলাভাবে কথা বলবো নাকি তাকে এভাবেই এড়িয়ে চলব? এই চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। এভাবেই দিন কাটছিল। আমি আর রাকেশের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল। আমরা একই ছাদের নিচে থেকেও যেন দুইটা ভিন্ন জগতের বাসিন্দা হয়ে গিয়েছিলাম। আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, আর সে তার পড়াশোনা আর বন্ধুদের নিয়ে। আমাদের মধ্যে কথা হতো, কিন্তু সেই কথায় আগের মতো কোনো আন্তরিকতা ছিল না। ছিল শুধু কিছু নিয়মমাফিক সৌজন্য। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসে কফি খাচ্ছিলাম। আকাশটা মেঘলা ছিল, ঠান্ডা বাতাস বইছিল। আমার মনটাও আকাশের মতোই বিষণ্ণ ছিল। হঠাৎ রাকেশ আমার পাশে এসে দাঁড়াল। তার হাতে ছিল একটা সুন্দর রাপিং পেপারে মোড়ানো বাক্স। সে আমার দিকে বাক্সটা বাড়িয়ে দিয়ে বলল, ভাবি, তোমার জন্য। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। বললাম, আমার জন্য? হঠাৎ কি উপলক্ষে? সে মৃদু হেসে বলল, কোনো উপলক্ষ নেই, এমনি তোমার মুখটা কয়েকদিন ধরে খুব ম্লান দেখছি। ভাবলাম এটা দেখলে হয়তো তোমার মনটা ভালো হয়ে যাবে। আমি তার হাত থেকে বাক্সটা নিলাম। রাপিং পেপারটা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। ভেতরে ছিল আমার সবচেয়ে পছন্দের ব্র্যান্ডের একটা পারফিউম। এই পারফিউমটা আমি অনেক দিন ধরে কিনব বলে ভাবছিলাম, কিন্তু কেনা হয়ে উঠছিল না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে যে এটা আমার পছন্দের? সে হাসল বলল, আমি তোমার পছন্দ সম্পর্কে অনেক কিছুই জানি ভাবি। তার এই কথাটা আমার মনে একটা অস্বস্তি তৈরি করল। তার মানে সে আমার প্রতি এতটা মনোযোগ দিচ্ছে, আমার পছন্দের বিষয়গুলো লক্ষ্য করছে। আমার মনের অস্বস্তি বাড়তে লাগল। আমি নিজেকে সামলে নিয়ে তাকে ধন্যবাদ জানালাম, কিন্তু রাকেশ সেখানেই থামল না। সে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, তোমাকে এই উপহার দিলাম, বিনিময়ে তুমি আমাকে কিছু দেবে না? তারই কথায় আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি কাঁপা গলায় বললাম, কি চাও তুমি? আমার মনে হচ্ছিল হয়তো সে এবার তার মনের কথাটা বলে ফেলবে। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, চাইব একটা জিনিস একদিন, কিন্তু সেটা এখন বলছি না। তার এই কথায় আমার সারা শরীরে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। সে আমার অবস্থাটা বুঝতে পারল হয়তো, তাই আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। তার চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ বারান্দায় একা বসে রইলাম। আমার হাতে ছিল সেই পারফিউমের বাক্সটা। আমার মনে হচ্ছিল এই পারফিউমটা যেন আমার জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাকেশকে আমাকে এই উপহারের মাধ্যমে তার যত্ন দেখাতে চাইছে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমার মনটা দ্বিধায় ভরে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি হিতেশ ফিরলেই তাকে আমার মনের অস্বস্তির কথা খুলে বলবো। আমি আমার সম্মান এবং আমার সংসারকে কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলতে পারি না। রাকেশের এই আচরণে আমি এতটাই বিচলিত হয়ে পড়েছিলাম যে আমি তার সাথে আর আগের মতো স্বাভাবিক থাকতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি এতদিন তার যত্নের আড়ালে তার আচরণে প্রকৃত অর্থ বুঝতে ভুল করেছি। সেই দিনের পর থেকে রাকেশের প্রতি আমার মনোভাব পুরোপুরি বদলে গেল। আমার মনের মধ্যে যেটুকু স্নেহ বা সহানুভূতি তার জন্য ছিল, তা পরিণত হল অস্বস্তি আর দ্বিধায়। আমি তাকে দেখলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতাম। তার সাথে কথা বলা তো দূরের কথা, আমি তার সঙ্গে একা থাকতে চাইতাম না। আমার এই আচরণে বাড়ির সবাই, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি, খুব অবাক হয়েছিলেন। তারা বেশ কয়েকবার আমাকে এর কারণ জিজ্ঞেস করেছিলেন, কিন্তু আমি তাদের কিছুই বলতে পারিনি। আমি শুধু হিতেশের ফিরে আসার অপেক্ষা করছিলাম। আমার মনে হচ্ছিল একমাত্র সেই আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। আমি প্রতিদিন তাকে ফোন করতাম এবং সে কবে ফিরবে তা জিজ্ঞেস করতাম। আমার গলার স্বরের উদ্যন হয়তো সে বুঝতে পারত, তাই সে আমাকে বলতো যে সে খুব শিগগিরই তার কাজ শেষ করে ফিরে আসবে। তারই আশ্বাসটুকু নিয়েই আমি দিন গুনছিলাম। এদিকে রাকেশ যেন আরও বেশি যত্নশীল হয়ে উঠেছিল। সে আমাকে একা পাওয়ার জন্য নানা রকম সুযোগ খুঁজত। আমি রান্নাঘরে থাকলে সে সেখানে চলে আসত। আমি ছাদে গেলে সেও পিছু পিছু আসত। তার এই আচরণে আমার অস্বস্তি আরও বেড়ে যাচ্ছিল। আমার মনে হতো আমি যেন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আটকা পড়েছি। আমি সারাক্ষণ এক ধরনের উদ্বেগের মধ্যে থাকতাম। একদিন দুপুরে আমি নিজের ঘরে শুয়ে বই পড়ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই দেখি রাকেশ দাঁড়িয়ে আছে, তার হাতে একটা প্লেটে কিছু খাবার। সে আমাকে বলল, ভাবি, মাছ তোমার পছন্দের খাবারটা রান্না করেছে।
তুমি নিচে খেতে গেলে না, তাই আমি তোমার জন্য নিয়ে এলাম। আমি তার হাত থেকে প্লেটটা নিতে চাইছিলাম না, কিন্তু সবার সামনে কোনো রকম অশান্তি সৃষ্টি করতে চাইনি বলে আমি বাধ্য হয়ে প্লেটটা নিলাম। আমি প্লেটটা নিয়ে দরজাটা বন্ধ করে দিতে যাচ্ছিলাম, কিন্তু সে দরজার পাল্লাটা ধরে বলল, ভাবি, আমার সাথে কি একটা কথা বলা যায়? আমি বিরক্ত হয়ে বললাম, আমার কোনো কথা নেই। সে আন্তরিক গলায় বলল, প্লিজ ভাবি, শুধু একটা। আমি তোমার কাছে জানতে চাই, আমি কি ভুল করেছি যে তুমি আমার সাথে এমন আচরণ করছো? তার এই প্রশ্নে আমার মেজাজটা হারিয়ে গেল। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। আমি উঁচু গলায় বললাম, তুমি জানো না তুমি কি ভুল করেছ? তোমার ওই অতিরিক্ত মনোযোগ, তোমার ওই অদ্ভুত কথা, তোমার ওই উপহার দেওয়ার চেষ্টা, এগুলো কি কিছুই নয়? তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝি না? তুমি আমার স্বামীর অনুপস্থিতির সময় আমার প্রতি অতিরিক্ত যত্ন দেখানোর চেষ্টা করছো, তাই না? আমার এই কথাগুলো শুনে রাকেশ যেন হতবাক হয়ে গেল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, চোখ দুইটা ছলছল করে উঠল। সে এমনভাবে আমার দিকে তাকিয়েছিল যেন সে আমার কথাগুলো বিশ্বাস করতে পারছে না। তার এই অবস্থা দেখে আমার মনের ভেতরটা কেমন যেন মোচ দিয়ে উঠল, কিন্তু আমি নিজের রাগকে প্রশ্রয় দিলাম। আমি ভাবলাম সে হয়তো এখন ধরা পড়ে গিয়ে অভিনয় করছে। সে কাঁপা গলায় বলল, ভাবি, তুমি আমাকে এই কথা বলতে পারলে আমি তোমার সম্পর্কে এমন চিন্তা করতে পারি? এটা তুমি ভাবলে কি করে? আমি আরও রেগে গিয়ে বললাম, আমার সাথে অভিনয় করতে এসো না। আমি তোমার সব চেষ্টা ধরে ফেলেছি। তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও, আর ভবিষ্যতে কখনো আমার সাথে একা কথা বলার চেষ্টা করবে না। আমার কথা শুনে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আর একটা কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। রাকেশের সাথে সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বাড়ির পরিবেশটা আরও থমথমে হয়ে গেল। সে পুরোপুরি নিজের মধ্যে গুটিয়ে গেল। সারাদিন নিজের ঘর থেকে বেরোত না, খাওয়া দাওয়াও ঠিকমতো করত না। তার এই অবস্থা দেখে আমার শ্বশুর শাশুড়ি খুব চিন্তিত হয়ে পড়লেন। তারা আমাকেও জিজ্ঞেস করলেন যে আমাদের মধ্যে কিছু হয়েছে কিনা। আমি প্রতিবারই সত্যিটা এড়িয়ে গেছি। আমি কিভাবে তাদের বলব যে তাদের ছোট ছেলে তাদের বড় ছেলের স্ত্রীর প্রতি অতিরিক্ত মনোযোগ দিয়েছে? এটা ভাবতেও আমার অস্বস্তি হচ্ছিল। আমার মনের ভেতরটাও খুব একটা শান্তিতে ছিল না। রাকেশের সেই ছলছল চোখ দুইটা আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল। আমি যখনই একা থাকতাম তখনই তার সেই আহত মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত। আমার মনের এক কোণে বারবার প্রশ্ন জাগছে, আমি কি সত্যি ঠিক করেছি? রাকেশ কি সত্যি সেরকম ছেলে যেমনটা আমি ভাবছি, নাকি আমারই কোথাও বুঝতে ভুল হচ্ছে? কিন্তু পরক্ষণেই আমার মনে পড়ত তার সেই অদ্ভুত আচরণ, তার সেই অস্পষ্ট কথাগুলো। আমার মনে হতো না আমি কোনো ভুল করিনি। সে নিশ্চয়ই আমার সরলতার সুযোগ নিতে চেয়েছিল। আমি তাকে সময়মতো থামিয়ে দিয়ে ঠিকই করেছি, এই ভেবে আমি নিজের মনকে শক্ত করার চেষ্টা করতাম। কিন্তু যতই চেষ্টা করতাম আমার মনের ভেতরকার অস্থিরতা ততই বাড়ত। এর কয়েকদিন পরেই হিতেশ বাড়ি ফিরে এল। তাকে দেখে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। আমার মনে হলো আমি এবার আমার সব সমস্যার কথা তাকে খুলে বলতে পারব। সে নিশ্চয়ই আমার পাশে থাকবে এবং আমাকে এই পরিস্থিতি থেকে বের করে আনবে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি হিতেশের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে সব কথা ভুলে বললাম। প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কিছুই গোপন করিনি। আমি তাকে রাকেশের অদ্ভুত মনোযোগ, ঝড় বৃষ্টির রাতের ঘটনা, পারফিউম উপহার দেওয়া আর তার সেই অস্পষ্ট প্রতিশ্রুতির কথা সব কিছুই বললাম। আমি ভেবেছিলাম আমার কথা শুনে হিতেশ প্রচণ্ড রেগে যাবে এবং রাকেশকে হয়তো বাড়ি থেকেই বের করে দেবে। কিন্তু আমার কথা শোনার পর হিতেশের প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়ে গেলাম। সে রেগে তো গেলই না, বরং তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত বিষণ্ণ হাসি। সে আমার হাতটা ধরে বলল, সুচিত্রা, তুমি আমার ভাইকে ভুল বুঝেছ, ও সেরকম ছেলেই নয়। আমি অবাক হয়ে বললাম, তার মানে তুমি বলতে চাইছ আমি মিথ্যা বলছি? হিতেশ বলল, না, তুমি মিথ্যা বলছ না। তুমি যা দেখেছ, যা অনুভব করেছ তা তোমার দৃষ্টিকোণ থেকে হয়তো ঠিক, কিন্তু আসল সত্যিটা তুমি জানো না। রাকেশের এই আচরণের পেছনে একটা কারণ আছে, একটা বড় কষ্ট লুকিয়ে আছে যাও কাউকে বলতে পারে না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে হিতেশের দিকে তাকিয়ে রইলাম। হিতেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, সুচিত্রা, রাকেশ যখন কলেজে পড়ত তখন ওর জীবনে একজন এসেছিল। মেয়েটির নাম ছিল অনন্যা। রাকেশ ওকে খুব ভালোবাসত, নিজের প্রাণের চেয়েও বেশি। নন্নাও ওকে ভালোবাসত, ওদের সম্পর্কটা খুব গভীর ছিল। আমরা সবাই জানতাম, এমনকি বাবা মাও ওদের বিয়েতে রাজি ছিলেন। এই কথাগুলো বলার সময় হিতেশের গলাটা ধরে আসছিল।
সে একটু থেমে আবার বলল, সবকিছু ঠিকঠাকই চলছিল। ওদের বিয়ের কথাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন একটা দুর্ঘটনা ওদের জীবনটাকে তছনছ করে দিল। একটা মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় অনন্যা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। এই ঘটনাটা রাকেশকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল ও প্রায় পাগল হয়ে গিয়েছিল। দিনের পর দিন নামা খাওয়া ছেড়ে দিয়ে শুধু অনন্যার ছবি বুকে নিয়ে বসে থাকত। আমার বুকের ভেতরটা মোচ দিয়ে উঠল। আমি ভাবতেও পারছিলাম না যে রাকেশের হাসি খুশি মুখের পেছনে এত বড় একটা কষ্ট লুকিয়ে আছে। হিতেশ বলে, চল। আমরা অনেক চেষ্টা করে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিলাম, কিন্তু ও আর আগের মতো হতে পারেনি। ওর হাসি, ওর মজা করা সবকিছু যেন ওই দুর্ঘটনার সাথেই হারিয়ে গিয়েছিল। ও নিজের মধ্যে একটা খোলস তৈরি করে নিয়েছিল, যার ভেতরে ও কাউকেই ঢুকতে দিত না। আমি রুদ্ধশ্বাসে শুনছিলাম। হিতেশ আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো সুচিত্রা, ওই অনন্যা দেখতে কেমন ছিল? আমি না সূচক মাথা নাড়লাম। হিতেশ বলল, অবিশ্বাস্য হলেও সত্যি, অনন্যা দেখতে হুবহু তোমার মধ্যে ছিল। তোমাদের দুজনের মুখের আদল, চোখের চাহনি, এমনকি হাসির মধ্যেও অদ্ভুত মিল। আমি প্রথমবার তোমাকে যখন দেখেছিলাম আমিও চমকে গিয়েছিলাম। হিতেশীর এই কথায় আমার মাথাটা ভোঁ ভোঁ করতে লাগল। তাহলে কি এই কারণেই রাকেশ আমার দিকে অমন করে তাকিয়ে থাকত? এই কারণেই কি সে আমার এত যত্ন নিত? আমার মনে হচ্ছিল আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমি এতদিন ধরে কি ভুল করেছি? হিতেশ বলল, তুমি যখন আমাদের বাড়িতে প্রথম এলে তখন রাকেশ তোমাকে দেখে প্রথমে খুব অবাক হয়েছিল। তারপর থেকে ও তোমাকে এড়িয়ে চলত। হয়তো অনন্যার স্মৃতি ওকে কষ্ট দিত, কিন্তু ধীরে ধীরে ও তোমার মধ্যে অনন্যাকে খুঁজে পেতে শুরু করে। তোমার যত্ন, তোমার ভালোবাসা, তোমার স্নেহ সবকিছুই ওকে অনন্যার কথা মনে করিয়ে দিত। ও হয়তো তোমার মধ্যে ওর হারিয়ে যাওয়া স্মৃতি, ওর দিদির মতো একজনকে খুঁজে পেয়েছিল। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম আমি কত বড় ভুল করেছি। যে ছেলেটা তার জীবনের সবচেয়ে বড় কষ্টটা লুকানোর জন্য আমার মধ্যে আশ্রয় খুঁজেছিল, আমি তাকে সন্দেহ করেছি, তাকেই অপমান করেছি। আমার নিজের প্রতি প্রচণ্ড অপরাধবোধ হচ্ছিল। হিতেশ আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ও তোমাকে যে পারফিউমটা দিয়েছিল ওটা অনন্যার, ও খুব পছন্দের ছিল। আর ও যে বলেছিল একদিন একটা জিনিস চাইব না করতে পারবে না। আমি নিশ্চিত ও হয়তো শুধু এটাই চাইতো যে তুমি ওকে ওর আগের হাসি খুশি জীবনে ফিরে আসতে সাহায্য করবে। ও তোমাকে ওর বন্ধু, ওর গাইড হিসেবে পেতে চেয়েছিল সুচিত্রা, এর বেশি কিছুই না। হিতেশের কাছ থেকে সবটা শোনার পর আমার মনে হচ্ছিল আমার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। নিজের ভুলের জন্য অনুশোচনায় আমার ভেতরটা জ্বলছিল। আমি একজন অসহায়, কষ্ট পাওয়া মানুষকে আরও কষ্ট দিয়েছি। তার আন্তরিক যত্নকে আমি আমার ভুল সন্দেহ দিয়ে অপমান করেছি। আমার মনে হচ্ছিল আমার ক্ষমা যাওয়ারও কোনো অধিকার নেই। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে সোজা রাকেশের ঘরের দিকে গেলাম। আমার পা দুইটা কাঁপছিল, বুকের ভেতরটা ধুক বুক করছিল। আমি জানি না আমি কোনো মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো। আমি তার দরজায় টোকা দিলাম। ভেতর থেকে কোনো সাড়া এল না। আমি আবার টোকা দিলাম। এবার ভেতর থেকে দুর্বল গলায় আওয়াজ এলো, কে? আমি বললাম, আমি ভাবি। অনেকক্ষণ পর দরজাটা খুলল। রাকেশকে দেখে আমি চমকে উঠলাম। মাত্র কয়েকদিনই ছেলেটা কি হয়ে গেছে? চোখের নিচে কালি, চুল উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে। আমাকে দেখে সে কোনো প্রতিক্রিয়া দেখাল না, শুধু দরজা দেখে সরে দাঁড়াল। আমি ভেতরে ঢুকলাম। ঘরটা ছিল অগোছালো, অন্ধকার। আমি ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি তার দিকে তাকিয়ে শুধু কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে সে হয়তো কিছুটা অবাক হলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রাকেশ, আমাকে ক্ষমা করে দিস। আমি না জেনে না বুঝে তোকে অনেক বড় কষ্ট দিয়েছি। আমি একটা ভুল করে ফেলেছি। আমার কথা শুনে রাকেশের মুখে কোনো ভাবান্তর হলো না। সে শুধু শান্ত গলায় বলল, তুমি কোনো ভুল করনি ভাবি, যা সত্যি তাই বলেছ। আমি বললাম, না, আমি সত্যি বলিনি। আমি সবটা জেনেছি। আমি জানি তুই আমার মধ্যে কাকে কাকে খুঁজছিস। আমি জানি তোর কষ্টের কথা। তুই আমাকে তোর দিদির জায়গায় বসিয়েছিলিস। আর আমি তোকে সন্দেহ করেছি। এই কথা বলার সাথে সাথে আমি কান্নায় ভেঙে পড়লাম। এবার রাকেশের চোখেরও বাঁধ ভেঙে গেল। সে বাচ্চার মতো ফুপিয়ে কেঁদে উঠে বলল, হ্যাঁ ভাবি, আমি তোমার মধ্যে আমার অনন্যাকে খুঁজে পেয়েছিলাম। তোমার হাসি, তোমার কথা, সব কিছুই আমাকে ওর কথা মনে করিয়ে দিত। আমি তোমাকে আমার সব কষ্টের কথা বলতে চেয়েছিলাম। তোমার কাছে একটু শান্তি খুঁজতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমার ভয় করত যদি তুমিও আমাকে ভুল বোঝো। আমরা দুজনেই অনেকক্ষণ ধরে কাঁদলাম।
কান্নার মাধ্যমে হয়তো আমাদের দুজনের মনের সব অভিমান সব কষ্ট ধুয়ে মুছে শ্বাস হয়ে গেল। কিছুক্ষণ পর আমি নিজেকে সামলে নিয়ে তার হাতটা ধরলাম। বললাম, আজ থেকে আমি তোর শুধু ভাবি নই, আমি তোর দিদি, তোর বন্ধু, তোর সব কষ্ট সব কথা তুই আমার সাথে শেয়ার করবি। আমি কথা দিচ্ছি আমি সবসময় তোর পাশে থাকব। আমার কথা শুনে রাকেশের মুখে অনেকদিন পর এক চিলতে হাসি ফুটে উঠল। সেই হাসিটা ছিল অম্লিন, আন্তরিক। আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্কের মধ্যে যে কালো মেঘ জমেছিল তা কেটে গেছে। আজ থেকে আমাদের এক নতুন আন্তরিক সম্পর্কের সূচনা হলো। ভাই বোনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। আমি সিদ্ধান্ত নিলাম আমি রাকেশকে তার অতীত ভুলে নতুন করে জীবন শুরু করতে সাহায্য করব। বন্ধুরা, আমার জীবনের এই গল্প আমাকে শিখিয়েছে আমরা অনেক সময় যা দেখি বা যা অনুভব করি সেটাই সত্যি বলে ধরেনি, কিন্তু প্রতিটি ঘটনার পেছনেই একটা অন্য গল্প থাকতে পারে যা আমাদের অজানা। তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা কাউকে ভুল বোঝার আগে আমাদের উচিত পর্দার পেছনের আসল সত্যিটা জানার চেষ্টা করা। সম্পর্ক বিশ্বাসের উপর গড়ে ওঠে, সন্দেহের উপর নয়, বিশেষ করে পরিবারের মধ্যে। প্রতি বিশ্বাস এবং সম্মান বজায় রাখাটা অত্যন্ত জরুরি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত কাউকে ভুল বোঝার আগেই তাকে ভালো করে মূল্যায়ন করা। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে তোমরা গল্পটি শোনার জন্য বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।